স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। এই মুহূর্তে সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত আফরিন এবং জাহেদুল বাসার। শুরুতে জানাবো প্রধান শিরোনামগুলো। দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যুতে শাস্তি চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়কে নিরাপত্তার দাবিতে অবস্থান, যান চলাচল ব্যাহত। চাঁদপুরের কচুয়ায় বাস অটোরিকশা সংঘর্ষে ভিক্টোরিয়া ও চাঁদপুর কলেজের মাস্টার্সের 3 শিক্ষার্থী নিহত, আহত 2। খালেদা জিয়ার অবস্থার অবনতির দাবি পরিবারের, বিদেশে চিকিৎসা চেয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ। কুমিল্লায় কাউন্সিলর হত্যায় আরেক আসামি গ্রেপ্তার, হামলার প্রতিবাদে জনপ্রতিনিধিদের মানববন্ধন, সেবা বন্ধের হুঁশিয়ারি। এবং সহকর্মীকে পেটানোর দায়ে রাজবাড়ীতে পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ সাময়িক বরখাস্ত। এবার পুরো খবর। সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুতে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে নটরডেম কলেজের সামনে শুরু হয় এই কর্মসূচি। শিক্ষার্থীদের এই বিক্ষোভ ও অবস্থানের কারণে কলেজের আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। বুধবার দুপুরে ক্লাস শেষে বাড়ি ফেরার সময় দক্ষিণ সিটি কর্পোরেশনের বেপরোয়া ময়লার গাড়ির চাপায় মারা যায় নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসান। এরপরই এই ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালেও কলেজের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে গুলিস্তান মোড়ে গিয়ে সড়ক অবরোধ করেন তারা। আমরা শুধুমাত্র সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করতে এসেছি, দেশের মানুষের ক্ষতি করতে না। যখন বের হই আমরা আমাদের জীবনটা হাতে নিয়ে বের হই, কবে এই সড়কটা নিরাপদ হবে আমাদের জন্য? নটরডেম কলেজের পাশাপাশি কর্মসূচিতে অংশ নেন রাজধানীর অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। তাদের দাবি, দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে। নাঈম হত্যার বিচার চাই, তার পরিবারকে জরিমানা দেওয়া হোক, সেটা চাই। আর যেন আমাদের কোনো ভাই এই রাস্তায় যেন আর রক্ত না দেয়, সেটা আমরা চাই। নাঈম যে রাস্তা দিয়ে পার হইতে চাইছিল, সে কিছুদিন পর পরীক্ষা দিবে, সে যে মারা গেল, তার এখন বাবা মা এটা দায়ভারটা কে দিবে? পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। যিনি গাড়ি চালাচ্ছিলেন আটক করা হয়েছে তাকেও। যে গাড়ি চালাচ্ছিল রাসেল, সে আটক আছে এবং এজাহারে কিন্তু যার নামে গাড়িটি বরাদ্দ তাকেও আসামি করা হয়েছে। তো আমরা দ্রুততম সময়ের ভিতরেই এটা মামলা আমরা চার্জশিট দাখিল করব এবং আসামিদেরকে আমরা 164 করার জন্য, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। শিক্ষার্থীদের অবস্থানের কারণে বন্ধ হয়ে যায় রাস্তায় গাড়ি চলাচল, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণপরিবহনের শিক্ষার্থীদের হাফপাস, সড়কে নিরাপত্তা, নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হত্যার শাস্তির দাবিতে সড়কে সকাল থেকে নেমেছে শিক্ষার্থীরা। এই মুহূর্তে মতিঝিল এলাকায় সেই শিক্ষার্থীদের বিক্ষোভের সাথে রয়েছেন আমাদের সহকর্মী নুরে আলম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নুরে আলম, সকাল থেকে আপনি গুলিস্তান, মতিঝিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো এলাকা চষে বেরিয়েছেন। এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি কোথায় রয়েছে? শিক্ষার্থীরা আসলে কি বলছেন? সরকারের উচ্চ পর্যায়েও কিন্তু এ নিয়ে আলোচনা হচ্ছে এরই মধ্যে। বিক্ষোভ মিছিলটি গুলিস্তান থেকে এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভবনের দিকে যাচ্ছেন। আমরা যদি একটু মিছিলের চিত্র দেখাই তাহলে বোঝা যাবে যে শিক্ষার্থীরা সকাল 11টার দিকে তারা তাদের কলেজের গেটের সামনে বিক্ষোভ করা শুরু করে। পরবর্তীতে সেখান থেকে শাপলা চত্বর গুলিস্তান মোড়ে অবস্থান নেয় এবং সেখানে সকাল 11:30 থেকে এই পর্যন্ত অবস্থান করছিল। কিছু দক্ষিণ সিটি সামনে তারা অবস্থান নেবে। এরই মধ্যে তারা এই সিটি কর্পোরেশন ভবনের সামনে তারা চলে এসেছে। তারা যেটি বলছে যে গতকাল দুপুরে তাদের সহপাঠী এই সড়ক দুর্ঘটনার শিকার, একটি হত্যাকাণ্ড, এর বিচার দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে এবং যে নিরাপদ সড়ক আইন রয়েছে সেটি বাস্তবায়ন করতে হবে। বাস ভাড়া শিক্ষার্থীদের জন্য হাফ করতে হবে এবং শিক্ষার্থীদের জন্য সড়ককে নিরাপদ করতে হবে। আর এই দাবি তারা পূরণ করে তারপরে তারা এই আন্দোলন থেকে ফিরবে। কিছুক্ষণ আগে দেখছিলাম যে তাদের শিক্ষকরা এখানে এসেছেন এবং শিক্ষকরা তাদেরকে এসে বোঝানোর চেষ্টা করে তাদেরকে কর্মসূচি থেকে সরে যাওয়ার কথা বলেছেন
কিন্তু তারা বলছেন যে তারা আরো কিছুক্ষণ থাকবে। আর এখানে শুধুমাত্র নটরডেম কলেজের শিক্ষার্থীরাই নয়, অন্যান্য কলেজের শিক্ষার্থীরাও এখানে এসে অবস্থান নিয়েছেন, তারা তাদের সাথে সংহতি প্রকাশ করছেন। সেই সাথে জানিয়ে রাখি, রাজধানীর বিভিন্ন পয়েন্টে এই বিক্ষোভ কর্মসূচি চলছে। আমরা যতটুকু হোক জানতে পেরেছি যে ফিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। এছাড়া ফার্ম গেটে হলিক্রস যে শিক্ষার্থী বিক্ষোভ করছেন, নীলক্ষেত থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীদের একটি অংশ তারা শাহবাগে আসছেন। তাদের প্রত্যেকের একটি দাবি, নিরাপদ সড়ক করতে হবে। এবং গতকাল যে ছাত্রের মৃত্যু হয়েছে তার সাথে যারা সংশ্লিষ্ট তাদের বিচার দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। আমি কিছুক্ষণ আগেই এই মতিঝিল জোনের যিনি এডিসি রয়েছেন পুলিশের, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন এরই মধ্যে গতকাল গাড়িটি যিনি চালাচ্ছিলেন তাকে তারা গতকালই আটক করেছেন এবং এই ঘটনায় একটি মামলা হয়েছে এবং গাড়ির যে মূল চালক, সেই মূল চালকের নাম এজাহারে দেয়া হয়েছে। এদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই সঙ্গে নুরে আলম কিছুক্ষণ আগে এখান থেকে 20 থেকে 25 মিনিট আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিশ্চিত করেছেন গতকাল সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় যেই নটরডেমের শিক্ষার্থী নাইম মারা গেছেন, তাদের এর সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা সরকার করবে, আইনানুগ ব্যবস্থা নেবে। একটু জানতে চাই এই মুহূর্তে গুলিস্তানের আশপাশের কি পরিস্থিতি এবং শিক্ষার্থীদের সেখানে প্রশাসনের কাউকে আপনি দেখতে পেয়েছেন কিনা? আমি প্রশাসনের বলতে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা দেখতে পেরেছি। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম মতিঝিল জোনে যিনি এডিসি রয়েছেন তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলছেন যে এই ঘটনায় যিনি জড়িত, যে চালক গাড়ি চালাচ্ছিলেন, তিনি ওই গাড়ির প্রকৃত চালক না, কিন্তু তিনি চালাচ্ছিলেন গাড়ি, তাকে তারা গ্রেপ্তার করেছে এবং যিনি মূল চালক তাকে তার নাম এই মামলার এজাহারে দেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে চার্জশিট জমা দেওয়া হবে। সেই সঙ্গে জানিয়ে রাখি যে এই দিনভর এই বিক্ষোভের কারণে এই মতিঝিল, পল্টন, এই গুলিস্তান, শাহবাগ পুরো এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এখানে কোনো গাড়ি চলাচল করতে পারছে না। তবে শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্সকে পার করে দিচ্ছে, তারা নিজেরাই অ্যাম্বুলেন্সকে জায়গা করে দিচ্ছে। অ্যাম্বুলেন্স আসলে তাদেরকে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে, কিন্তু অন্যান্য গাড়িকে এখান থেকে যেতে দেওয়া হচ্ছে না। আমরা শিক্ষার্থীদের সাথে কিছুক্ষণ আগেও কথা বলেছি। শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা আবার তাদের সেই গতকাল যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোই আবার উত্থাপন করেছে এবং তারা বলছে যে যিনি ওই গাড়ির প্রকৃত চালক তাকেও দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। আর এই গ্রেপ্তার না করা হলে তারা এই আন্দোলন থেকে সরবে না। নুরে আলম, শিক্ষার্থীদেরকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবনের সামনে অবস্থান নিয়েছে। স্বভাবতই সিটি কর্পোরেশনের গাড়িতে যেহেতু সেই শিক্ষার্থী নিহত হয়েছে গাড়ির ধাক্কায়, সেই কারণে হয়তো তারা সেখানে গেছেন। একটু জানতে চাই মেয়র বা মেয়রের পক্ষ থেকে কোনো প্রতিনিধি এখন পর্যন্ত শিক্ষার্থীদের সেখানে আসছেন কিনা বা আসবেন, এরকম কোনো তথ্য পাচ্ছেন কিনা? ঢাকা সিটি দক্ষিণের কোন কর্মকর্তাকে শিক্ষার্থীদের কাছে আসতে দেখিনি। আর সিটি কর্পোরেশনের সামনে শিক্ষার্থীরা কেবলমাত্র এসে পৌঁছালো। তো এর আগে গতকাল আমরা দেখেছিলাম যে দুর্ঘটনার শিকার যে নাইমের পরিবারকে সান্ত্বনা দিতে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপস সে গিয়েছিলেন তার পরিবারকে সান্ত্বনা দিতে এবং সেখানে তিনি বলেছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তবে আজকের এখন পর্যন্ত আমি সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তাকে এখানে দেখিনি, যেহেতু তারা এখানে এসেছেন এবং সিটি কর্পোরেশনের যে মূল ফটক রয়েছে সেই ফটকের সামনে তারা অবস্থান নিয়েছেন। তো এখন আসলে দেখার বিষয় সিটি কর্পোরেশনে কেউ আসে কিনা। তবে কেবলমাত্র এসেছেন, হয়তোবা আসবেন তারা, অথবা শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি দলের সাথে তারা কথা বলবেন। তবে শিক্ষার্থীরা বলছেন যে এই গাড়ির যিনি মূল চালক তাকে যতক্ষণ গ্রেপ্তার না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে সরবেন না। যদিও তাদের শিক্ষকরা বেশ কয়েকবার এসে আহ্বান জানিয়েছেন তাদেরকে সরে যাওয়ার জন্য, কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা এখান থেকে সরবেন না। আর আমরা দেখছি যে শিক্ষার্থীদের এখানে নিরাপত্তা দেওয়ার জন্য বিপুল পরিমাণ পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে।
তারা শিক্ষার্থীরা যেখানে যাচ্ছে সেখানেই তারা সামনে পেছনে কর্ডন করে নিয়ে যাচ্ছে। নুরুল আলম, আরেকটা বিষয় একটু জানতে চাইবো, শিক্ষার্থীরা আগামীকালকের পরে বা এর পরে যদি তাদের সিদ্ধান্ত অনুযায়ী সেই ব্যক্তিকে আটক করা না হয় বা খুব দ্রুত সময় আটক না হলে পরবর্তী কর্মসূচিতে তারা কি যাবেন, কোনো কর্মসূচি ঘোষণা এর মধ্যে করেছেন কিনা? আরেকটি বিষয় একটু জানতে চাইবো যে একই সাথে হাফ পাসের দাবিতে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়ও আন্দোলন চলছে, সেই খবরও জানাবেন। আমি 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 লাইভের শুরুতেই বলছিলাম যে এই শুধুমাত্র নটরডেম কলেজ নয়, এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসেছেন, সেই সঙ্গে রাজধানীর বিভিন্ন পয়েন্টেও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। সেই তথ্য আমি কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম। আমি বিকারুন্নেসা স্কুলের সামনে বিকারুন্নেসা ছাত্রীরা আন্দোলনে নেমেছেন, ফার্ম গেটে হলি ক্রসের ছাত্রীরা আন্দোলনে নেমেছিলেন এবং নীলক্ষেত মোড়ে ঢাকা কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের একটি অংশ বিক্ষোভ করছে এবং তারা বিক্ষোভ মিছিল নিয়ে কিছুক্ষণ আগেই তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বিক্ষোভ মিছিল নিয়ে এখন শাহবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেখানে তারা অবস্থান নেবেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। সেই সঙ্গে জানিয়ে রাখি, এখন পর্যন্ত শিক্ষার্থীরা তাদের কোনো পরবর্তী কর্মসূচি দেননি। তারা বলেছেন যিনি এই গাড়ির মূল চালক তাকে যতক্ষণ গ্রেপ্তার না করা হবে ততক্ষণ তারা এখানেই অবস্থান নেবেন, আর এরপরে যদি তাদের কর্মসূচির পরিবর্তন হয় তাহলে সেটি তারা আবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সেই সঙ্গে জানিয়ে রাখি যে এই আন্দোলনের ফলে মানুষের কিন্তু তীব্র ভোগান্তিতে পড়তে হচ্ছে, সাধারণ জনগণকে যারা রয়েছেন পথচারী তাদেরকে তীব্র ভোগান্তিতে পড়তে হয়েছে। আমি কিছুক্ষণ আগেই সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা অনেকেই যেহেতু গুলিস্তান মোড়ে অবস্থান নিয়েছে, এখানে দক্ষিণবঙ্গের অনেক যাত্রী রয়েছে যারা মাওয়া হয়ে অন্যান্য তাদের বাড়িতে যান, তো তারা এই গুলিস্তান মোড়ে এসে অবরুদ্ধ হয়ে গিয়েছেন এবং তারা ব্যাপক ভোগান্তিতে পড়ছেন। শিক্ষার্থীরা বলছেন যে নিরাপদ সড়কের জন্য মানুষকে একটু ভোগান্তিতে পড়তে হচ্ছে, এই জন্য তারা দুঃখিত, কিন্তু তাদের কিছুই করার নেই। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। নগর ভবনের সামনে নটরডেম কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে, সেই খবরের বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী। গাড়ি চাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় গাড়িটির বদলি চালককে গ্রেপ্তার করা হয়েছে, তবে মূল চালক হারুনা রশিদকে গ্রেপ্তারে অভিযান চলছে। দুপুরে পল্টন থানায় সংবাদ সম্মেলনে মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ আব্দুল আহাদ জানান, দুর্ঘটনার সময় যে গাড়িটি চালাচ্ছিল তাকেই গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে কাউকে গুজব না ছড়ানোর অনুরোধ জানান তিনি। তবে কোনো উদ্দেশ্যে কেন রাসেলকে গাড়ি দেওয়া হয়েছিল সে বিষয়ে বিস্তারিত জানতে হারুনকে গ্রেপ্তারে অভিযান চলছে। প্রাথমিকভাবে রাসেল স্বীকার করেছেন বদলি ড্রাইভার হিসেবে মাঝে মধ্যেই সে হারুনের গাড়ি চালাতো, তবে রাসেলের সঙ্গে সিটি কর্পোরেশনের কোনো সম্পর্ক নাই বলে জানায় পুলিশ। সিটি কর্পোরেশনের বরাদ্দকৃত গাড়ি চালানোর কথা হারুন গাড়ি না চালিয়ে রাসেলকে দিয়ে পাঠিয়েছে। প্রচলিত আইন, হারুন উপস্থিত না থাকলেও যেহেতু প্রচলিত আইনে তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার, আমরা হারুনকে ইতিমধ্যেই গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত আছে। হারুনকে আমরা গ্রেপ্তার করে তাকেও প্রচলিত আইনের আওতায় আনব। এদিকে চাঁদপুরের কচুয়ায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 3 কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন, আহত হয়েছে আরো 2 জন। সকালে হাজীগঞ্জ কচুয়া গৌরীপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কোয়া গ্রামের রিফাত হোসেন, নিশ্চিতপুর গ্রামের সাকিবুল হাসান সাদ্দাম এবং দোয়াটি গ্রামের উর্মি মজুমদার উমা। তারা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও চাঁদপুর সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন সকাল 7:30টার দিকে উপজেলার কড়ইয়া এলাকায় ঢাকাগামী বিআরটিসির বাস ও হাজীগঞ্জগামী সিএনজি চালিত একটি অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই 2 জন মারা যান। গুরুতর আহত অবস্থায় 3 জনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় 1 জনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে উত্তেজিত জনতা পুলিশ পৌঁছানোর পূর্বেই বিআরটিসি বাসকে কচুয়া বিশ্ব রোড পেয়ে ভাঙচুর করে, গ্লাস ভাঙচুর করে। আমরা দ্রুত যাই, গাড়িটি আমাদের হেফাজতে নেই। গাড়িটি বর্তমানে পুলিশের হেফাজতে আছে এবং সিএনজিটিকেও আমরা আমাদের হেফাজতে থানায় নিয়ে আসি। কারাগারে থাকা অবস্থায় খালেদা জিয়া পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুধু রাজনীতি নয়, পৃথিবী থেকে তাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেন তিনি। এদিকে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে সরকারের কাছে আবারও অনুরোধ জানিয়েছে তার পরিবার।
তৃতীয় দফায় হাসপাতালে ভর্তির পর থেকেই চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার দাবিতে বিভিন্ন কর্মসূচি নিয়ে সরব বিএনপি। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে যুবদল। অবিলম্বে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি জানান নেতারা। 24 ঘন্টার ভিতরে বিদেশ যেতে দেওয়া হয়, বাংলাদেশের যুব সমাজ তোমার গণভবন ঘেরাও করবে। জমিন নাটোর জন্য চাই শেখ হাসিনা বিনা চিকিৎসায় যেন খালেদা জিয়ার কিছু হয়, তাহলে সেই বিচার থেকে আপনি আর পাবেন না। সমাবেশে বিএনপি মহাসচিব দাবি করেন, জিয়া পরিবার ও বিএনপি নিয়ে আওয়ামী লীগ এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। রাজনৈতিক প্রতিহিংসায় এখন খালেদা জিয়া সুচিকিৎসা বঞ্চিত বলেও দাবি করেন মির্জা ফখরুল। স্বেচ্ছা থেকে দলের মধ্যে তাকে প্রায় 2 বছর আটক করে রাখা হয়েছে। এরপরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, সেই হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়নি পিজি হাসপাতালে। বন্ধুগণ, এই যে তার ভেতরে যে রোগের সূত্রপাত হয়েছিল, আজকে অনেকের মধ্যে এই প্রশ্ন এসছে যে সেদিন কি শক্তি বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং এর কোন ব্যবস্থা করা হয়েছিল, আমরা এটা পরিষ্কার করে জানতে চাই। বন্ধুগণ, এদের পক্ষে কিছুই অসম্ভব নয়। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে বলে জানিয়েছে তার পরিবার। ম্যাডামের অবস্থা খুবই খারাপ, সে তো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে, দিনের দিন খারাপ হচ্ছে। আমরা তো বারবার বলছি টিভিতে, তার অবস্থা সংকটাপন্ন, সে খেতে পারছে না, সে উঠতে পারছে না। দীর্ঘদিন ধরে ফুসফুস, হার্ট, লিভার ও কিডনির জটিলতা সহ নানা রোগে ভুগছেন বিএনপি চেয়ারপারসন। গত এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর 13 নভেম্বর তৃতীয় দফায় হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর থেকে হাসপাতালের সিসিইউতেই চিকিৎসা চলছে খালেদা জিয়ার। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যারা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে ইতিহাস বিকৃতি করতে চান, তাদের উদ্দেশ্য কখনো সফল হবে না, জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বঙ্গবন্ধুকে হত্যা করে যারা তার নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল, তারাই আজ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে 147 বিধিতে আনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাধারণ আলোচনা প্রস্তাবের ওপর আলোচনায় কৃষিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যয় জানান। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সংসদ সদস্যরা বলেন, অর্থনীতির সব ক্ষেত্রে দেশের সাফল্য সারা পৃথিবীতে প্রশংসিত। এ সময় বঙ্গবন্ধু কন্যার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন তারা। সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বলেন, উন্নয়নের ধারা অব্যাহত থাকলে পৃথিবীর কোনো শক্তি বাংলাদেশকে পিছিয়ে রাখতে পারবে না। তবে বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা। বঙ্গবন্ধুর 66-11 দফা যারা বঙ্গবন্ধুকে হত্যা করে ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল, তারাই আজ ইতিহাস থেকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। যারা বঙ্গবন্ধুকে ছোট করতে চায়, যাদের প্রভু ওই পাকিস্তানিরা, যারা এখনো পাকিস্তানের উচ্ছিষ্ট ভোগ। ইন অ্যান এক্সেপশনাল সার্কামস্টান্সেস আমরা 3 বছরের জায়গায় 5 বছর সময় পেয়েছি, যেটার ক্লক হ্যাজ স্টার্টেড টিকিং ফ্রম ইয়েস্টারডে। প্রয়োজন হলে বাংলাদেশকে এই যে সুযোগ সুবিধার যে ইবিএ পাই, আমরা অনেক দেশে কোটা ফ্রি, ডিউটি ফ্রি অ্যাডভান্টেজগুলি পাই, এটা 2024 সালের পরেও অব্যাহত থাকতে পারে। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। গোপালগঞ্জে 2013 সালে ইজি বাইক চালক জাহিদুল হত্যায় 5 জনের মৃত্যুদণ্ড, প্রত্যেককে 50,000 টাকা জরিমানা। তৃতীয় ধাপের ইপি নির্বাচনে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচার, বিভিন্ন ইউনিয়নে হামলা ভাঙচুরের শঙ্কায় ভোটাররা। কুমিল্লা সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল হত্যা মামলার 9 নম্বর আসামি মাসুমকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুর 1টায় কুমিল্লার চান্দিনা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হলো। এদিকে সোহেল হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন মেয়র, কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। বেলা 11টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে শুরু হওয়া মানববন্ধনে তারা অবিলম্বে হত্যায় জড়িতদের গ্রেপ্তার এবং দ্রুত বিচার দাবি করেন। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তারা বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সিটি কর্পোরেশনের সব সেবামূলক কার্যক্রম বন্ধ রাখা হবে। সোমবার বিকেল 4:30টায় কুমিল্লার পাথরিয়া পাড়ার
কার্যালয়ে ঢুকে গুলি করে হত্যা করা হয় সোহেলকে। এ সময় তার সহযোগী হরিপদ সাহাও মারা যান। প্রায় 72 ঘন্টা হয়ে গেছে, উল্লেখযোগ্য কেউ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। আমরাও আর কিছু সময় অপেক্ষা করে আমরাও নাগরিক সেবা থেকে বিরত থাকবার মতো কঠোর অবস্থানে যাতে যেতে না হয়, আপনাদের মাধ্যমেও আমরা সেই দাবিটুকু জানাতে চাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল আসামিরা নাম বারো এটা তার গ্রেপ্তার হোক। রাজবাড়ীতে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ রনিকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার পানি উন্নয়ন বোর্ডের উপসচিব সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত অফিস আদেশে একথা জানানো হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপসহকারী প্রকৌশলী রনিকে লাঞ্ছিত করার ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ ও রনির মধ্যে উত্তেজিত বাক্য বিনিময় চলছে। এক পর্যায়ে আহাদ উঠে রনির গলা টিপে ধরে চেয়ার থেকে ফেলে দেন। তার বুকের উপর চেপে বসে আঘাতও করেন তিনি। পরে আরেক সহকর্মী তাকে সেখান থেকে সরিয়ে আনেন। গোপালগঞ্জে ইজি বাইক চালক জাহিদুল ইসলাম হত্যা মামলায় 5 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ সময় প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা করা হয়। দুপুর 12টার দিকে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্বাস উদ্দিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন খালিদ ফকির, বিপুল ফকির, হাসান শেখ, রাজাক মোল্লা এবং ফসিয়ার মোল্লা। তবে দণ্ডপ্রাপ্তরা সবাই পলাতক রয়েছেন। আদালত সূত্রে জানা যায় 2013 সালের 25 সেপ্টেম্বর জেলা সদরের কাঁচা বাজার থেকে ইজি বাইক চালক জাহিদুলকে ভাড়া করে নিয়ে যায় একদল লোক। পরে দীর্ঘদিন নিখোঁজ থাকার পর 2 অক্টোবর কাশিয়ানী থেকে জাহিদুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ 9 বছর শুনানির পর রায় দেয় আদালত। বিজ্ঞ আদালত রায় ঘোষণা করছে এবং সকল আসামির বিরুদ্ধে ফাঁসি ঘোষণা হয়েছে। এতে আমরা খুব আনন্দিত। জাহিদুল ইসলাম বাবুকে এই আসামিরা নৃশংসভাবে হত্যা করিয়েছে, তার ফল আজকে আমরা পালাম। বঙ্গবন্ধুর মুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্য এবং বাধা দেওয়ার অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্বাস আলীর শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে মহানগর আওয়ামী লীগ। সকাল 11:30টার দিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও অশোভন মন্তব্য করা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এমনকি আব্বাসের এমন কুরুচিপূর্ণ মন্তব্য দেশের সুষ্ঠু রাজনীতির পরিবেশকে অস্থিতিশীল করতে ইন্ধন যোগাবে বলে মনে করেন দলীয় নেতাকর্মীরা। এ সময় আব্বাস আলীকে দল থেকে আজীবন বহিষ্কারের পাশাপাশি গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আব্বাসের এনহ কটূক্তি, অবমাননাকর বক্তব্য সারা দেশের মানুষের ন্যায় বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর চরমভাবে মর্মাহত হয়েছে। তার দৃষ্টান্তপূর্ণ অশ্লীল বক্তব্যের প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর তাকে সাংগঠনিক পদ, প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের বহিষ্কারের পাশাপাশি তাকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচার। বিভিন্ন ইউনিয়নে হামলা, ভাঙচুর অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্য দিয়ে এগিয়ে আসছে নির্বাচনের দিন। সংখ্যা রয়েছে ভোটারদের মধ্যেও। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে গাজীপুরের 7টি ইউনিয়ন। কর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী মাঠে ব্যস্ত প্রার্থীরা। নানা প্রতিশ্রুতির পাশাপাশি একে অপরের বিরুদ্ধে তুলছেন বিভিন্ন অভিযোগ। বিভিন্ন সময় আমাদের মোটরসাইকেল মহড়া দিয়ে সাধারণ ভোটারের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করতেছে। আমার এলাকায় যাতে কোনো ধরনের অন্যায় অবিচার না হয়, দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজ নির্মূল করার লক্ষ্যে আমি নির্বাচন করতেছি। তবে সৎ, যোগ্য এবং এলাকার উন্নয়নে কাজ করতে পারবেন এমন প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। মাদক, নেশামুক্ত, দুর্নীতিমুক্ত করবে তাকে আমরা বেছে নেব। উন্নয়ন কাজ যে করবে, সৎ ব্যক্তি যে, সৎ প্রার্থী যে, তাকে আমরা ভোট দেব। তৃতীয় ধাপে নওগাঁর মান্দা ও বদলগাছি উপজেলার
22টি ইউনিয়নে ভোট হচ্ছে। নির্বাচনী সহিংসতায় মান্দায় একজন নিহত হওয়ার পর সার্বিক পরিস্থিতি নিয়ে শঙ্কায় ভোটাররা। প্রচারের ক্ষেত্রে আচরণবিধি মানছেন না অনেকে। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থী। সেন্টার যেন লোক যেতে পারে, আর কোনো ঘটনা যেন না ঘটে, কোনো মাইল কোল যেন খালি না হয়। আর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমার যত রকম সহযোগিতা করার দরকার আমি এলাকার জন্য করব। তবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। নির্বাচনটা সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ করার জন্য সচেষ্ট রয়েছি। ইতিমধ্যে আমাদের আচরণবিধি দেখার জন্য নির্বাচনী ম্যাজিস্ট্রেট মাঠে আছে, পুলিশ বিভাগও তৎপর রয়েছে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার 7টি ইউনিয়নে নির্বাচনী প্রচার জমে উঠেছে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। সুষ্ঠু যদি নির্বাচন হয় 90% ভোট আমার। জনগণ আমাকে 3 পিরিয়ড আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি দুর্গাপুর ইউনিয়নের জনগণের প্রতি আস্থাশীল। নড়াইলের কালিয়া উপজেলার 12টি ইউনিয়নে চলছে শেষ মুহূর্তের প্রচার। নির্বাচন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সপ্তম দফায় প্রথম পর্যায়ে 384 জন রোহিঙ্গা নিয়ে চট্টগ্রাম থেকে ভাসানচরের পথে এখন নৌবাহিনীর একটি জাহাজ। বুধবার কক্সবাজার থেকে তাদেরকে চট্টগ্রামের বিএফ শাহীন কলেজের ট্রানজিট ক্যাম্পে নেওয়া হয়। সেখান থেকে নৌবাহিনীর জাহাজে করে রোহিঙ্গাদের পৌঁছে দেওয়া হবে ভাসানচরে। এ দফায় স্বেচ্ছায় যেতে আগ্রহী এমন 1,500 রোহিঙ্গাকে তালিকা অনুযায়ী পাঠানো হচ্ছে ভাসানচরে। 2020 সালের 4 ডিসেম্বর ভাসানচরে যেতে আগ্রহী রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়। এ পর্যন্ত 6 দফায় 18,100 রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়েছে। ভুয়া ওয়েবসাইট বানিয়ে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগে জুয়েল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ই কমার্স প্রতিষ্ঠান দারাজের মামলার পর নোয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিটিটিসি জানায় 50 থেকে 70% ছাড়ে লোভনীয় প্রস্তাবে ভোক্তাদের আকৃষ্ট করত জুয়েল। দারাজ.cl এই সাইটে ঢুকলে বোঝার উপায় নেই এটি ই কমার্স প্রতিষ্ঠান দারাজের ওয়েবসাইট নয়। দারাজের মতোই বানানো সব ফিচার। পণ্য কেনার নামে অগ্রিম টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন কয়েক হাজার গ্রাহক। অভিযোগের পর বনানী থানায় মামলা করে দারাজ। যখন এই ওয়েবসাইটগুলো সম্পর্কে জানতে পারলাম, আমরা আমাদের লোকাল থানায় এফআইআর করে আমরা সাইবার সিকিউরিটি টিমকে এটা সম্পর্কে অবহিত করি। তদন্তে নেমে নোয়াখালী থেকে আল ইমরান জুয়েল নামের একজনকে গ্রেপ্তার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। জব্দ করা হয় মোবাইল, ডেস্কটপ, ইলেকট্রনিক কার্ড ও শতাধিক সিম কার্ড। সিটিটিসি জানায় দারাজের অনুকরণে দারাজ.cl নামে সাইট তৈরির পর 50 থেকে 70% ছাড়ে চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করত জুয়েল। আস্থা অর্জনে খুলে ফেসবুক পেজও। গ্রেপ্তার এড়াতে মোবাইল ব্যাংকিং নম্বর কিছুদিন পর পর পরিবর্তন করত জুয়েল। ইউটিউব বা বিভিন্ন সাইট থেকে আসলে সেই প্রতারণা কাজ শিখা বা এটা ওয়েব ডেভেলপ করা, এখন পর্যন্ত তার স্বীকারোক্তি যে এই সাইটটি সে নিজেই ডেভেলপ করেছে। যদিও আমরা মনে করছি যে তার সাথে হয়তো তার আরও সহযোগী থাকতে পারে, আমরা সেইটা তদন্তে বের করে নিয়ে আসবো। এর আগেও জুয়েল ওয়ালটন, বেস্ট জোনের মতো প্রতিষ্ঠানের নামে ভোক্তাদের সাথে প্রতারণা করেছে বলে জানায় সিটিটিসি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো যা থাকছে। ফ্রান্সের উপকূলে ইংলিশ চ্যানেলে নৌকাডুবি, নারী ও শিশু সহ যুক্তরাজ্যগামী 31 অভিবাসীর প্রাণহানি। চট্টগ্রাম টেস্টকে সামনে রেখে প্রস্তুত টাইগাররা কাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে সাদা পোশাকে। কৃষি অর্থনীতিকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সরকার। ঢাকার হোটেল রেডিসনে 28 ও 29 নভেম্বর 2 দিনব্যাপী সম্মেলনে দেশি বিদেশি উদ্যোক্তাদের সামনে বিনিয়োগের পরিবেশ সহ নানা সুযোগ সুবিধা তুলে ধরা হবে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। 2041 সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছানোর লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। এরই মধ্যে
দৃশ্যমান হয়েছে পদ্মা সেতু, মেট্রো রেল, অর্থনৈতিক অঞ্চল সহ বেশ কয়েকটি মেগা প্রকল্প। উন্নত দেশের কাতারে দাঁড়াতে হলে মাথাপিছু আয় বাড়াতে হবে আরও প্রায় $8,500। চ্যালেঞ্জ বাস্তবায়নে কৃষি, তথ্য প্রযুক্তি, তৈরি পোশাক, চামড়া, ঔষধ শিল্প সহ 14টি খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। 2041-এ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে একটি উন্নত অর্থনীতির দেশ হবে, এইরকম টার্গেট নিয়ে আমরা এগুচ্ছি। আরও অগ্রগতি করতে হলে আমার অর্থনীতির যতগুলি সূচক আছে সকল সূচকে আরও উন্নয়ন ঘটাতে হবে। দেশে বিনিয়োগের অপার সম্ভাবনা বিদেশি উদ্যোক্তাদের কাছে তুলে ধরতে আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। এতে আমন্ত্রণ জানানো হয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভারত সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের। বাংলাদেশে যে বিনিয়োগ করার সুযোগগুলি রয়ে গেছে এবং বাংলাদেশে যে বিনিয়োগের অনুকূল পরিবেশ আছে এবং বিনিয়োগকে আমরা যে কি ধরনের সুবিধা আমরা বিনিয়োগকারীদেরকে দিচ্ছি, এই জিনিসটা কিন্তু আমরা জানাইতে চাই। জাপান থেকে আপনার আসতেছে ইন্টারেস্ট, কোরিয়া থেকে, চায়না থেকে, ইন্ডিয়া থেকে, আমেরিকা থেকে। একটা বিনিয়োগকারী যখন আসে সে তো অনেকগুলি ফ্যাক্টরগুলি দেখে, তো আমরা প্রত্যেকটা ফ্যাক্টরে আমরা ভালো করেছি, কিন্তু এটা আমাদেরকে প্রচার করতে হবে, ওদেরকে জানাইতে হবে। ভার্চুয়াল মাধ্যমে বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 দিনব্যাপী আয়োজনে কয়েকটি প্ল্যানারি সেশনের পাশাপাশি থাকবে খাতভিত্তিক কারিগরি অধিবেশন। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নওগাঁ ও লক্ষ্মীপুরে পুরোদমে শুরু হয়েছে আমন ধান কাটা ও মাড়াই। আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের তুলনায় ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। তবে ন্যায্য মূল্য নিয়ে চিন্তায় পড়েছেন চাষিরা। কৃষি বিভাগের দাবি, ধান উৎপাদনের এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। নওগাঁয় আমন ধান ঘরে তুলতে শুরু করেছে চাষিরা। এরই মধ্যে প্রায় 30 ভাগ জমির ধান কাটা শেষ হয়েছে। বিভিন্ন হাটেও শুরু হয়েছে নতুন ধান বিক্রি। প্রকারভেদে আগের বছরের তুলনায় মন প্রতি 100 টাকা বেশি পাচ্ছেন কৃষকরা। বিক্রি হচ্ছে 950 থেকে 1070 টাকা পর্যন্ত। তবে উৎপাদন খরচ বাড়ায় খুব বেশি লাভ হচ্ছে না বলে দাবি চাষিদের। কারেন্টের বিল বেশি, ডিজেলের দাম বেশি, এখন এইভাবে তো এখন তো আগে যে রেটে ছিঁচেছে ফসল এখন ওই রেটে ছিঁচতে পারবে না। দাম এখন 1000 টাকা পাচ্ছি, 1020, 30, 40 এইরকম, কিন্তু এই দামে ধান বেচে আমাদের লস হবে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবছর 1,97,000 হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্য থাকলেও আবাদ হয়েছে অতিরিক্ত 6,000 হেক্টর জমিতে। ওভারঅল ধানের দাম ভালো, কৃষক খুশি এবং আমাদের আগাম বড়তে আশা করা যাচ্ছে যে আমাদের লক্ষ্যমাত্রার চেয়েও দাম বেশি হবে। মানে আবহাওয়া ভালো কারণে পোকামাকড় রোগের উপদ্রব তেমন নেই, বৃষ্টিও পরিমিত হয়েছে, পানির সমস্যা ছিল না, যার জন্য ফলন ভালো হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্মীপুরেও এবার বাড়তি জমিতে আমনের চাষ হয়েছে। তবে কৃষকদের দাবি, সার ও কীটনাশকের দাম বাড়ায় প্রতিমন ধানে খরচ 1200 থেকে 300 টাকা পর্যন্ত, কিন্তু বাজারে প্রতিমন ধান বিক্রি হচ্ছে 1000 টাকায়। কিছু সরকারের কাছে আবেদন জানাতেছি, ধানের রেট একটু বাড়াই দিত, আমরা পোষাতে পারছি না। তবে ধান হয়েছে, তারপর খরচটা বাড়তি। ধান আল্লাহ দিছে হয়েছে, কিন্তু আমার যে খরচ হয়েছে ওষুধ দিতে দিতে শেষ। বাজার মূল্য খুব ভালো, আমি আশা করছি যে আমার কৃষক ভাইরা বাজারও এই বছর ভালো পাবে এবং সরকারও বাজার মূল্য, যৌক্তিক বাজার মূল্য নির্ধারণ করেছে। লক্ষ্মীপুরের 5 উপজেলায় আমন ধানের আবাদ হয়েছে 81,078 হেক্টর জমিতে, যা গত বছরের চেয়ে 9,400 হেক্টর বেশি। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে প্রাকৃতিক বনে বেঁচে আছে মাত্র 23টি হাতি, অথচ 6 বছর আগেও টেকনাফ ও রামুর বনাঞ্চলে স্থায়ী বসবাস ছিল 40টি হাতির। গবেষকরা বলছেন, গত 2 বছরেই বৈদ্যুতিক তারের ফাঁদে ও গুলিতে হত্যা করা হয়েছে 17টি। 2015 সালের পর এসব এলাকায় রোহিঙ্গা শিবির, অর্থনৈতিক অঞ্চল সহ বিভিন্ন স্থাপনা গড়ে ওঠায় হাতির আবাস ও খাবারের সংকট দেখা দিয়েছে। এতে নিশ্চিহ্ন হওয়ার মুখে দেশি বুনো হাতি। দেশে বুনো হাতির একমাত্র বসবাস কক্সবাজারের টেকনাফ ও ইনানি অভয়ারণ্যে। 6 বছর আগে রেজুখাল ও রামু পাহাড়ি বনে দল বেঁধে চলাচল করত 40টি হাতি। 2015-তে এই এলাকায় নতুন আসা রোহিঙ্গাদের ক্যাম্প ও অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলায় চরম বিপদে পড়েছে হাতির পাল। এভাবে হাতির আবাসস্থল ও যাতায়াতের পথ বন্ধ হওয়ার পাশাপাশি বৈদ্যুতিক ফাঁদ ও গুলিতে গত 2 বছরে কক্সবাজারে হত্যা করা হয়েছে 17টি হাতি।
তো আমাদের দেশের ভিতরের যে হাতিগুলি, যেমন আমাদের টেকনাফ অভয়ারণ্যের ভিতরের যে হাতিগুলি, গত 5-7 বছরে কিন্তু আমাদের টেকনাফ পেনিনসুলা বলি আমরা, যে টেকনাফ অভয়ারণ্য এবং ইনানি অভয়ারণ্যের যে হাতিগুলি, এগুলির সংখ্যা কিন্তু মারাত্মকভাবে কমে গেছে। দেশে স্থায়ী বসবাস করা হাতি ছাড়াও প্রতি বছর পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও শেরপুর দিয়ে চলাচল করে প্রায় 200 হাতি, যারা বছরে 2 বার ভারত ও মিয়ানমার থেকে আসে। এই সময় নির্মমভাবে হত্যা করা হয় অনেক হাতি। এক পরিসংখ্যানে দেখা গেছে 2015 থেকে 19 পর্যন্ত অস্বাভাবিকভাবে মারা গেছে 9টি হাতি, 2020-এ 15টি, আর চলতি বছরে এখন পর্যন্ত 15টি হাতির মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যপ্রাণী গবেষক রেজা খান বলছেন, হাতি চলাচলে বনাঞ্চল দখলমুক্ত করা এখন অনেক দুরূহ কাজ, তাই বনের ভেতরে খাবারের ব্যবস্থা করতে হবে। ওইখানে আমি এমন গাছ লাগাই যেগুলো মানুষ খেতে পারবে না, কিন্তু হাতি খেতে পারবে। স্থানীয় গ্রামবাসীদের সাথে সরকার প্রকল্প নিবে, এখানে গাছ লাগাবে, ক্রপ শেয়ার করবে। কৃষক চাষ করে যে পয়সা পেত, সে যদি ওই নল খাগড়া বনে লাগিয়ে সেই পয়সা পায়, তার তো হাতি মারার কোনো দরকার নেই। বন্যপ্রাণী হত্যা ঠেকাতে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ বিদ্যুৎ লাইন বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। যে কোনো ধরনের অ্যানিমেল হত্যা করা কিন্তু আইনগতভাবে দণ্ডনীয়, এবং অবৈধভাবে বিদ্যুৎকে ব্যবহার করে সেই ব্যবস্থাটা করছে। আমরা অবশ্যই এটার ব্যবস্থা নিতে বলছি। কারা এটা ব্যবহার করছে, এটা আইনি প্রকারের ব্যবস্থা নেওয়ার জন্য, এবং ভবিষ্যতে করলে পরে কঠিন শাস্তি হবে। হাতি রক্ষায় সরকার 2018 সালে একটি মহাপরিকল্পনা হাতে নেয়, যাতে 2027 সালের মধ্যে দেশের হাতির সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্য ধরা হয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর দত্তবাড়ি এলাকায় দেখা দিয়েছে সাপের উপদ্রব। কৃষি জমি, রাস্তাঘাট, পুকুর পাড় সহ বিভিন্ন জায়গায় যখন তখন দেখা মিলছে গোখরা সাপের। সাপের আতঙ্কে বন্ধ রয়েছে ধান কাটাও। নাসিরনগর সদরে দত্তবাড়ির পুরাতন ভাঙা দালানের ইটের স্তূপের পাশে গত 6 নভেম্বর প্রথম দেখা মিলে দুটি গোখরা সাপের। এরপর থেকে সাপ দেখা যায় আশেপাশের এলাকায়। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানোর পর হবিগঞ্জের বন্যপ্রাণী সংরক্ষণ অফিসের সঙ্গে যোগাযোগ করা হয়, তবে সাপ ধরতে অপারগতা জানায় তারা। পরে স্থানীয় সাপুড়ে দিয়ে সাপ ধরার চেষ্টা হলো, তেমন ফল মেলেনি। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। রাখাল যখন এদিক দিয়ে গরু নিয়ে যায় আমাদের এদিকে থেকে গোয়াল থেকে গরুর দিকে যখন আক্রমণ করতে চাইছে, তখন উনি 2টা সাপ মেরে ফেলছে। সাপগুলো দেখছি তখন একটা ছবি তোলা ছিল আমাদের, ঠিক আছে। তো ছবিটা দিয়ে আমি গুগলে, ফেসবুকে সার্চ দিয়েছি, বিভিন্ন গ্রুপে পেজে দিয়েছি। তো সবাই ধারণা করতেছে এটা গোখরা সাপ। আর সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি, কারণ জানানা দরজা যদি ফাঁক দিয়ে চলে আসে, এটাও ভয় আছে। পথে প্রান্তরে হঠাৎ করে বিষধর সাপের বাচ্চা প্রতীকদের সামনে পড়ে। ধরার জন্য তো অনেকের কাছে বলা হয়েছে যে আপনারা এসে সেটা ধরেন, কিভাবে ধরা যায়। এটা তো নিরীহ প্রাণী, তাও তো একটা চিন্তা ভাবনা আছে। এলাকায় কার্বলিক অ্যাসিড ছিটানো ছাড়াও সাপ যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কারেন্ট জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে জায়গাটি। আমরা দক্ষ সাপুরের সন্ধানে আছি। অতি শীঘ্রই যদি আমরা এটা ব্যবস্থা করতে পারি, ইনশাআল্লাহ আমরা স্বল্প সময়ের মধ্যে আমরা সাপগুলোকে ধরে সংরক্ষণের ব্যবস্থা করব যথাযথ কর্তৃপক্ষের কাছে। গত রোববার থেকে সাপ ধরার জন্য অভিযান শুরু করেছে স্নেক রেস্কিউ সার্ভিস টিমের 2 সদস্য। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ফ্রান্সের বন্দরনগরী কালাইয়ের কাছে ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে যুক্তরাজ্যগামী 31 জন অভিবাসীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 5 জন নারী এবং 2 শিশু রয়েছে। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে উদ্ধার হওয়া 2 জন। বুধবার উপকূলের কাছে অভিবাসীদের বহনকারী নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। ডুবে যাওয়া অভিবাসীদের উদ্ধারে এরই মধ্যে আকাশ ও সমুদ্র পথে কাজ শুরু করেছে ফরাসি ও ব্রিটিশ কর্তৃপক্ষ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানিয়েছে 2014 সালের পর ইংলিশ চ্যানেলে এটি সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। টেলিফোনে আলাপে মানব পাচার রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হন তারা। এবছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ফ্রান্স থেকে 47,000 অভিবাসন প্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে ঢোকার চেষ্টা করেছে। মাত্র 12 ঘন্টার জন্য ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী পেল সুইডেন। সোশ্যাল ডেমোক্রেট নেতা ম্যাগডালেনা অ্যান্ডারসনকে প্রধানমন্ত্রী হিসেবে বুধবার নির্বাচিত করে দেশটির পার্লামেন্ট। কিন্তু পার্লামেন্টে বাজেট বিল নিয়ে মতবিরোধে শরিক গ্রিন পার্টির জোট ছাড়ায় 12 ঘন্টারও কম সময়ে পদত্যাগ করেন তিনি। তবে তিনি একক দলের সরকারে আবার প্রধানমন্ত্রী হতে রাজি বলে স্পিকারকে জানিয়েছেন।
বুধবার পার্লামেন্টের সদস্যদের নির্বাচনে জয় পাননি অ্যান্ডারসন, তবুও সুইডিশ আইনের অধীনে তিনি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন, কারণ প্রধানমন্ত্রী পদপ্রার্থীর পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সমর্থনের দরকার হয় না, বরং বিপক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট না পড়ায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন 54 বছরের অ্যান্ডারসন। চট্টগ্রামে কাল শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান প্রথম টেস্ট। খেলা শুরু হবে সকাল 10টায়। 6 বছর পর দেশের মাঠে পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাতে দ্বিতীয় দিনের অনুশীলন সেরেছে টাইগাররা। চোটের কারণে সিনিয়রদের শূন্যতায় তরুণদের উপর রাখতে হচ্ছে আস্থা। সাকিব, তামিম, মুস্তাফিজ, তাসকিনদের অনুপস্থিতিতে কেমন করবে বাংলাদেশ, সেটাই এখন বড় প্রশ্ন, বিশেষ করে পাকিস্তান যখন ফর্মের তুঙ্গে। অধিনায়ক মুমিনুল আবার এটাকে তরুণদের জন্য বড় এক সুযোগ হিসেবে দেখছেন। অন্যদিকে 3 ম্যাচের টি-20 সিরিজ জয়ে চাঙা বাবর আজমের দল। টেস্টেও দাপট ধরে রাখতে চান মেন ইন গ্রিন। যদিও চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে অধিকাংশের নেই খেলার অভিজ্ঞতা, তাই কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ এখন তাদের। সিনিয়র প্লেয়ার নাই, সে আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন হিসেবে অবশ্যই এটা টিমের জন্য সবার জন্য একটু অবশ্যই হতাশাজনক, কিন্তু আমার কাছে মনে হয় যে ওই জায়গায় পড়ে থাকলে হবে না। তো নতুন যারা খেলবে, জুনিয়র যারা আছে সবার দায়িত্ব নিয়ে খেলতে হবে, তাদের জন্য একটা নতুন সুযোগ। और दूसरा मेरे ख्याल से टीम एफर्ट होती है और टीम जिस तरह দলের সবাই যেভাবে দায়িত্ব নিয়ে খেলছে তাতে একজন অধিনায়কের কাজ সহজ হয়ে যায়। আমি এক্ষেত্রে খুবই সৌভাগ্যবান। টি-20 বিশ্বকাপ থেকেই দল দারুণ ধারাবাহিক। সবাই যেমন আমার কাজটা সহজ করে দিচ্ছে, তেমনি আমিও সবাইকে সহযোগিতা করছি। 100% दे रहा है और जिस तरह थ्रू आउट নারী বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। হারারেতে টস হেরে ব্যাটিংয়ে টাইগ্রেসরা। রুমানা দুরন্ত 50-তে পাকিস্তানকে হারিয়ে মিশন শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়েছে লাল সবুজ। সেঞ্চুরি করে আলো করেন শারমিন আক্তার, ফারজানা মুর্শিদাও রান পেয়েছেন। স্পিন দলের বড় শক্তি। টানা তৃতীয় জয়ে সুপার 6 নিশ্চিতের লক্ষ্য নিগার সালমাদের। অন্যদিকে জিম্বাবুয়েকে হারিয়ে পরের ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে থাইল্যান্ড। শক্তি ফর্মের বিচারে তাই ফেভারিট হিসেবেই নামবে বাংলাদেশ। সুপার 6-এ উঠলে সেখান থেকে শীর্ষ 3-এ থাকলেই প্রথমবার বিশ্বকাপে খেলবে টাইগ্রেসরা। কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার প্রথম মৃত্যুবার্ষিকী আজ। 2020 সালের এই দিনে সমর্থকদের কান্নায় ভাসিয়ে চিরবিদায় নেন ফুটবল ঈশ্বর। গভীর শ্রদ্ধায় তাকে স্মরণ করছে ফুটবল বিশ্ব। আর্জেন্টিনা ও নাপোলিতে রয়েছে নানা আয়োজন। সর্বকালের সেরা ফুটবলারদের একজন দিয়েগো আর্মান্দো মারাদোনা। তার মৃত্যু সংবাদ থমকে দিয়েছিল ফুটবল বিশ্বকে। 2020 সালের 25 নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান এই জাদুকর হৃদরোগে আক্রান্ত হয়ে 60 বছর বয়সে পৃথিবী ছাড়েন ফুটবল ঈশ্বর। মৃত্যুর প্রথম বর্ষপূর্তিতে কিংবদন্তি ফুটবলারকে শ্রদ্ধাভরে স্মরণ করছে বিশ্ব। 1986 সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে ইতিহাসে জায়গা করে নেন মারাদোনা। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তার প্রথম গোলটি হ্যান্ড অফ গড হিসেবে পরিচিতি পায়। ওই ম্যাচেই 6 ব্রিটিশ ফুটবলারকে পরাস্ত করে তার দ্বিতীয় গোলটি পরিচিত হয়েছে গোল অফ দ্য সেঞ্চুরি নামে। 1990 সালের বিশ্বকাপেও নীল সাদাদের ফাইনালে তোলেন তিনি। দেশের হয়ে 91 ম্যাচে 34 গোল করেছেন এই ফুটবল জাদুকর। অনেক বছর পর আমরা কোপা আমেরিকা জিতেছি, কিন্তু মারাদোনা দেখেননি। ভাবতে অবাক লাগে, তিনি নেই 1 বছর হয়ে গেছে। মনে হচ্ছে যেন কালই হারিয়েছি। তার সাথে সেরা মুহূর্ত কাটানোর সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হয়। দেশ ও ক্লাবের জন্য তার অবদান ভোলেনি ভক্ত সমর্থকরা। তার স্মরণে আর্জেন্টিনার বিভিন্ন শহরে আঁকা হয়েছে দেয়াল চিত্র। প্রতিটি মুখচিত্রই মারাদোনার। তিনি দেশের জন্য অনেক কিছু করেছে। গরিব প্রতিবেশীদের বন্ধু ছিল। একের ভেতরে অনেক ছিলেন মারাদোনা। তাকে অমর করে রাখতেই দেয়াল জুড়ে তার প্রতিকৃতি আঁকা হয়েছে। ক্লাব ফুটবলে মারাদোনার সেরা সময় কেটেছে ইতালির নাপোলিতে। 1987 ও 1990 সালে সেরিয়া শিরোপা জেতেন মারাদোনা। এছাড়াও 1989 ইউএফএ কাপও আসে তার হাত ধরেই। প্রিয় তারকার প্রয়াণ দিবসকে নানাভাবে পালন করছে নেপলসবাসী। বিশৃঙ্খল জীবনযাপনে বিভিন্ন সময় খবরের শিরোনাম হয়েছেন এই কিংবদন্তি, কিন্তু সবকিছু ছাপিয়ে বিস্ময়কর ফুটবল দক্ষতা দিয়ে আজীবন ভক্ত হৃদয়ে থেকে যাবেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। রুকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে 2-1 গোলে হারিয়েছে ম্যান সিটি। ফলে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে উঠেছে সিটিজেনরা। তবে হেরেও শেষ 16তে উঠেছে পিএসজি।
অন্যদিকে শেরিফকে বিদায় করে নকআউট পর্বে উঠেছে রিয়াল মাদ্রিদ। ইতিহাদের শুরু থেকেই পিএসজিকে চাপে রাখে ম্যান সিটি, তবে জালের দেখা পাচ্ছিল না সিটিজেনরা। উল্টো বিরতির পর মেসির বাড়ানো বলে সফরকারীদের এগিয়ে দেন এমবাপে। 63 মিনিটে স্টার্লিং এর গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। তবে 76 মিনিটে জেসুসের গোলে নকআউটে টিকিট পায় গার্দিওলার দল। এদিকে শেরিফের জালে 3 গোল দিয়ে সান্তিয়াগো বার্নাবুতে হারের শোধ নিয়েছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ আগেই নকআউটে উঠেছে আলচেলত্রির দল। অন্যদিকে আতলেটিকো মাঠে 1-0 গোলে জিতে শেষ 16-র আশা বাঁচিয়ে রেখেছে এসি মিলান। প্রায় 1.5 বছর পর সিলেট স্টেডিয়ামে ফিরল ক্রিকেট। করোনার কারণে নিষ্প্রাণ খেলাধুলা অঙ্গনে আবার প্রাণ ফিরেছে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ক্রীড়া সংগঠক সুপ্রিয় চক্রবর্তী রঞ্জু স্মরণে রঞ্জু স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী ইমদাদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহির উদ্দিন আহমেদ সেলিম। করোনা মহামারীর দীর্ঘ বিরতি কাটিয়ে মাঠে ক্রিকেট ফেরায় তৃণমূলের ক্রিকেট আবার ঘুরে দাঁড়াবে বিশ্বাস জেলার ক্রীড়া সংশ্লিষ্টদের। নকআউট ভিত্তিক এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট 10টি দল। আগামী 30 নভেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। 10টা অ্যাফিলিয়েটেড ক্লাব জেলা ক্রীড়া সংস্থা তারা অংশগ্রহণ করছে। আসলে রঞ্জুদা আমাদের একজন ক্রীড়া সংগঠক, একজন অভিভাবক ছিলেন। আমি মনে করি এইভাবে আমাদের অনেক ক্রীড়া সংগঠক আছেন, আর তাদের রঞ্জুদার মতো তাদের নামেও বিভিন্ন টুর্নামেন্ট করা উচিত। এর কারণ হলো আমরা যে নতুন প্রজন্ম আসছে তারা কিন্তু অনেক ক্রীড়া সংগঠকের নাম জানে না, কিন্তু এই ধরনের টুর্নামেন্ট করলে কিন্তু ওরা নাম জানতে পারবে। সংবাদ দুপুরের আয়োজন আজ পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।